সুইস স্টুডিও বাংলা। সুইস স্টুডিও বাংলা নিবেদিত আজকের এই বিশেষ গভীর বিশ্লেষণে বা ডিপ ডাইভে স্বাগত। ২৮ ফেব্রুয়ারি ২০২৬। দিনটা শুরু হওয়ার আগেই কিন্তু পুরো বিশ্বের মানচিত্রটা যেন আরেকবার কেঁপে উঠল। একদমই। আর আমাদের সামনে আজ বেশ কিছু ভারী রিপোর্ট এবং আর্টিকেল, মানে উইকিপিডিয়া, সিবিএস নিউজ, আনাদোলু এজেন্সির মতো আন্তর্জাতিক সোর্স তো আছেই। হ্যাঁ, তার সাথে বাংলা ট্রিবিউন আর বাংলাদেশ প্রতিদিনের মতো দেশীয় সংবাদ মাধ্যমের বেশ কিছু রিপোর্টও আছে। রাইট। তো আমাদের আজকের মিশন একটাই, ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে শুরু হওয়া এই ভয়াবহ সামরিক সংঘাতের পেছনের আসল গল্পটা ডিকোড করা। কারণ শুধু কে কাকে আক্রমণ করল সেই খবরের মধ্যে আটকে থাকলে তো পুরো ছবিটা বোঝা যাবে না। ঠিক, এই সংঘাতের শেকড় কোথায়, প্রেসিডেন্ট ট্রাম্পের ভূমিকা ঠিক কি, আর সবচেয়ে বড় কথা, বিশ্ব অর্থনীতি ও দৈনন্দিন জীবনের এর কতটা ধাক্কা লাগতে যাচ্ছে। হ্যাঁ সেটাই। যারা এই মুহূর্তে আলোচনাটা শুনছেন তাদের জন্য বিষয়টা খুব সহজে এবং গভীরভাবে বিশ্লেষণ করাই আমাদের লক্ষ্য। আজকের এই সোর্সগুলোর দিকে তাকালে একটা জিনিস খুব পরিষ্কার হয়ে যায়, খবরের কাগজে আমরা যেটা দেখছি সেটা আসলে একটা বিশাল হিমশৈলের চূড়ামাত্র। মানে পর্দার আড়ালে অনেক কিছুই চলছে। একদম। পরাশক্তিগুলোর যে ভূ-রাজনৈতিক দাবার চাল চলছে সেটা আরও অনেক বেশি জটিল। সামরিক সংঘাতটা হয়তো শুধু মধ্যপ্রাচ্যেই হচ্ছে, কিন্তু এর অর্থনৈতিক এবং কূটনৈতিক যে চেইন রিয়াকশন, হ্যাঁ, চেইন রিয়াকশন বা ধারাবাহিক প্রভাব কিন্তু এরই মধ্যে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়তে শুরু করেছে। তো চলুন বিষয়টা একটু খুলে বলা যাক। সেই চেইন রিয়াকশনের শুরুটা কিভাবে হলো সেটা দিয়েই আলোচনাটা শুরু করি। ভালো হয়। ২৮ ফেব্রুয়ারি সকালে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের ওপর যে বড় মাপের সামরিক অভিযান শুরু করল, তার স্কেল বা মাত্রা দেখে সমর বিশারদরাও রীতিমতো অবাক হয়েছেন। অবাক হওয়ার মতোই বিষয়। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এই অভিযানের নাম দিয়েছে অপারেশন এপিক ফিউরি। আর অন্যদিকে ইসরায়েলি বাহিনীর কাছে এটি শিল্ড অফ জুডা বা দ্য রোর অফ দ্য লায়ন হিসেবে পরিচিত। রাইট। তো সোর্সগুলো ঘাটলে দেখা যাচ্ছে এটা কোনো সাধারণ বিমান হামলা ছিল না। না, একেবারেই না। ইসরায়েলি ও মার্কিন বাহিনী একযোগে ইরানের সরকারি ভবন, প্রেসিডেন্ট কমপ্লেক্স, গোয়েন্দা কার্যালয়, এমনকি ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসির স্থাপনাগুলোতে রীতিমতো বৃষ্টির মতো বোমা ফেলেছে। আর আমাদের বুঝতে হবে আইআরজিসি কিন্তু ইরানের শুধু সামরিক বাহিনী নয়। হ্যাঁ, তারা রাজনীতি এবং অর্থনীতির সবচেয়ে বড় নিয়ন্ত্রক। একদম ঠিক। এর পাশাপাশি পারমাণবিক ও সামরিক ঘাঁটিতেও ব্যাপক হামলা চালানো হয়েছে। এই আক্রমণের লক্ষ্যবস্তুগুলো দেখলেই বোঝা যায় এর উদ্দেশ্য শুধু সামরিক শক্তি কমানো নয়, রাইট, বরং পুরো রাষ্ট্রতন্ত্রকে অচল করে দেওয়া। কিন্তু এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টি হলো এই হামলার টাইমিংটা নিয়ে সিবিএস নিউজের একটা রিপোর্ট কিন্তু বেশ ইন্টারেস্টিং। হ্যাঁ, সিবিএস নিউজের রিপোর্টটা যদি আমরা গভীরভাবে বিশ্লেষণ করি, সেখানে দেখা যাচ্ছে এই আক্রমণের ঠিক কয়েকদিন আগেই জেনেভা এবং ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটা ব্যাক চ্যানেল বা পরোক্ষ আলোচনা চলছিল। আলোচনা এতটাই অগ্রসর হয়েছিল যে ইরান এমনকি তাদের সব সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ছেড়ে দিতেও রাজি হয়েছিল। মানে আন্তর্জাতিক কূটনীতিতে এটা একটা বিশাল ছাড়। পারমাণবিক অস্ত্র বিস্তারের ঝুঁকি কমানোর ক্ষেত্রে এর চেয়ে বড় অগ্রগতি গত কয়েক বছরে হয়নি বললেই চলে। আর ঠিক এই জায়গাতেই বিষয়টা আরও বেশি কৌতূহল উদ্দীপক হয়ে ওঠে। মানে সমীকরণটা মেলাতে কষ্ট হয়। কেন বলুন তো? একদিকে জেনেভায় বসে ইউরেনিয়াম মজুদ কমানোর মতো একটা ঐতিহাসিক চুক্তির পটভূমি তৈরি হচ্ছে, আর অন্যদিকে হঠাৎ করে এই বিশাল আক্রমণ। তাহলে কি প্রেসিডেন্ট ট্রাম্পের ওই ৬০ দিনের আলটিমেটামটাই আসল গেম চেঞ্জার ছিল? মনে তো হচ্ছে তাই, কারণ আমরা দেখেছি সেই সময়সীমা পার হওয়ার পরপরই এই হামলাটা ঘটে। আর ট্রাম্প তার নিজস্ব প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। হ্যাঁ, তিনি এই হামলাকে একটি মহৎ মিশন এবং বিশাল ও চলমান অভিযান হিসেবে আখ্যায়িত করেন। সবচেয়ে অবাক করা বিষয় হল তিনি সরাসরি ইরানের সামরিক বাহিনীকে অস্ত্র সমর্পণ করার আহ্বান জানান। শুধু তাই নয়, সাধারণ নাগরিকদের নিজেদের সরকার উৎখাতের ডাকও দেন তিনি। একটি সার্বভৌম দেশের নাগরিকদের প্রতি অন্য দেশের প্রেসিডেন্টের এমন প্রকাশ্য সরকার পতনের ডাক দেওয়ার ঘটনা কিন্তু সচরাচর দেখা যায় না। হোয়াইট হাউসের ভেতরের খবরগুলো এই আক্রমণটাকে একটা নতুন মাত্রা দিচ্ছে। জানা যাচ্ছে এই হামলার ঠিক আগেই ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে ফোনে দীর্ঘক্ষণ কথা বলেন। হ্যাঁ,
এবং ফ্লোরিডার মার এলাগো থেকে পুরো অপারেশন পর্যবেক্ষণ করেন। এর মানে হল ওমান বা জেনেভায় যে কূটনীতিক আলোচনা চলছিল সেটাকে পুরোপুরি পাশ কাটিয়ে পেন্টাগন এবং ইসরায়েল এই চরম পদক্ষেপটি নিয়েছে। তবে একটা বিষয় পরিষ্কার, ইরান কিন্তু এই আক্রমণের পর হাত গুটিয়ে বসে থাকেনি। একদমই না। মাত্র কয়েক ঘন্টার নোটিশে তাদের প্রতিক্রিয়া ছিল ভয়াবহ। মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর দিকে, বিশেষ করে কাতার এবং বাহরাইনে থাকা ঘাঁটিগুলোতে হ্যাঁ, সেখানে একাধিক ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির স্টেটমেন্টটা যদি দেখি, তিনি সংবাদমাধ্যমে একে যুক্তরাষ্ট্রের স্পষ্ট আগ্রাসন বলে আখ্যা দিয়েছেন। আর আত্মরক্ষার অধিকারের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে সরকার পরিবর্তনের যে মার্কিন ডাক দেওয়া হয়েছে তা পুরোপুরি অবাস্তব একটি দিবাস্বপ্ন। পরিস্থিতি এতটাই গুরুত্বপূর্ণ যে নিরাপত্তার স্বার্থে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে দ্রুত একটি অজ্ঞাত নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়েছে। আর এই যে পাল্টা আঘাতের খেলা, এর ফলে ওই অঞ্চলে থাকা সাধারণ মানুষ এবং প্রবাসী নাগরিকদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মার্কিন সামরিক বাহিনী তাদের প্যাট্রিয়ট মিসাইল বা অন্যান্য অ্যাডভান্সড এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে এই আক্রমণ ঠেকানোর চেষ্টা করছে ঠিকই। ইসরায়েলের ভেতরেও সাধারণ নাগরিকদের নিরাপদ আশ্রয় যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হল, এত আধুনিক প্রযুক্তি দিয়েও কি একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধ ঠেকানো সম্ভব? এই প্রশ্নটার উত্তর খুঁজতে হলে আমাদের একটু পেছনে তাকাতে হবে। রাইট। কারণ এই ২৮শে ফেব্রুয়ারির আক্রমণটা হঠাৎ করে আকাশ থেকে পড়েনি। বর্তমানে এই পরিস্থিতি বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে মাত্র কয়েক মাস আগে, মানে ২০২৫ সালের জুনে ঘটা সেই ভয়ানক ১২ দিনের যুদ্ধের দিকে। হ্যাঁ, উইকিপিডিয়া এবং অন্যান্য সোর্স থেকে আমরা যে টাইমলাইনটা পাচ্ছি সেটা বেশ ইন্টারেস্টিং। ওই সংঘাতটি ছিল ইসরায়েল এবং ইরানের মধ্যে দশকের পর দশক ধরে চলা ছায়াযুদ্ধ বা শ্যাডো ওয়ারে প্রথম সরাসরি এবং প্রকাশ্য রূপ। ১৩ই জুন ২০২৫-এর সেই দিনটার কথা একটু খোলাসা করে বলা যাক। ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন নামে একটি অভিযান শুরু করে, যা গোয়েন্দা মহলে অপারেশন রেড ওয়েডিং বা নার্নিয়া নামেও পরিচিত। সেই সময়ে ইসরায়েলি যুদ্ধবিমান ইরানের নাতানস পারমাণবিক কেন্দ্রসহ বিভিন্ন সামরিক ঘাঁটিতে অতর্কিত হামলা চালায়। শুধু আকাশ থেকে বোমা বর্ষণ নয়, ইসরায়েলের নোসাদ সেখানে অত্যন্ত গভীরে গিয়ে সাইবার আক্রমণ এবং স্যাবোটাজ চালিয়েছিল। সবচেয়ে বড় ঘটনা ঘটে ২২শে জুন, যখন যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো সরাসরি এই যুদ্ধে জড়িয়ে পড়ে, রাইট? একদম। B2 স্পিরিট স্টেলথ বোম্বা এবং টোমাহক মিসাইল ব্যবহার করে তারা ফর্দো, নাতাঞ্জ ও ইস্ফাহানের পারমাণবিক স্থাপনায় বোমা বর্ষণ করে। শেষ পর্যন্ত ২৪শে জুন প্রবল আন্তর্জাতিক চাপের মুখে হ্যাঁ, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে ওই ১২ দিনের সংঘাতে সাময়িক অবসান ঘটেছিল। ওই যুদ্ধবিরতিটাকে আসলে বলা যেতে পারে ভাঙা কাচের ওপর স্কচটেপ লাগানোর মতো একটা বিষয়। কারণ সবাই জানতেন এটা টিকবে না, শুধু অপেক্ষা ছিল কবে আবার ফাটল ধরবে। সোর্সগুলো বলছে ওই চুক্তির পর থেকেই যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতি ব্যাপকভাবে বাড়াতে থাকে। প্রায় ৫০,০০০ সৈন্য এবং দুটি বিশাল বিমানবাহী রণতরী, ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন এবং ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। হ্যাঁ, এই রণতরীগুলো ওই অঞ্চলে মোতায়েন করা হয়। এগুলো এক একটা ভাসমান সামরিক ঘাঁটির মতো। আর এই বারুদের স্তূপের মধ্যে ঘি ঢালার মতো কাজ করেছে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সাম্প্রতিক সীমান্ত সংঘাত। বর্তমান উত্তেজনার মাত্র কয়েকদিন আগেই ওই দুই দেশের মধ্যে বিমান হামলার ঘটনা ঘটে। অর্থাৎ পুরো মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার একটা বড় অংশ এমন একটা অবস্থায় পৌঁছেছিল যেখানে যে কোনো মুহূর্তে একটি ছোট স্ফুলিঙ্গই যথেষ্ট ছিল বড় ধরনের বিস্ফোরণ ঘটানোর জন্য। আর সেটাই ঘটল ২৮শে ফেব্রুয়ারি। এখন সবচেয়ে বড় চিন্তার বিষয় হল, এই বিস্ফোরণের আঁচ শুধু মধ্যপ্রাচ্যে আটকে থাকছে না। তাহলে এসবের চূড়ান্ত অর্থ কি দাঁড়াচ্ছে? যারা এতক্ষণ ধরে এই ভূ-রাজনৈতিক বিশ্লেষণ শুনছেন, তাদের মনে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসতে পারে যে হাজার হাজার মাইল দূরের এই যুদ্ধ আমাদের দৈনন্দিন জীবনে ঠিক কী প্রভাব ফেলবে। হ্যাঁ, বাংলাদেশ প্রতিদিন এবং বাংলা ট্রিবিউনের মতো সংবাদ মাধ্যমের রিপোর্টগুলো এই জায়গাটাতেই সবচেয়ে বেশি ফোকাস করেছে। যদি আমরা বিষয়টিকে বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, এই যুদ্ধের অর্থনৈতিক ধাক্কা হবে ভয়ঙ্কর। জ্বালানি তেলের বাজারের সমীকরণটা একটু বুঝিয়ে বলবেন? দেখুন, বিশ্বের প্রায় ২০% তেল ও গ্যাস হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। প্রণালীটা তো খুবই সরু এবং কৌশলগতভাবে অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ,
এই সংঘাতের ফলে ওই রুট যদি বন্ধ হয়ে যায় তবে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলে $130 পর্যন্ত পৌঁছাতে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করছেন। ব্যারেলে $130? মানে পুরো বিশ্ব অর্থনীতিতে একটা হার্ট অ্যাটাকের মতো অবস্থা হবে। এর সরাসরি প্রভাব পড়বে শিপিং বা গ্লোবাল সাপ্লাই চেনের উপর। লোহিত সাগর বা রেড সি এবং সুয়েজ খালের রুট এখন বলতে গেলে জাহাজের জন্য একটা মৃত্যু ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। ফলে মালবাহী জাহাজগুলোকে বাধ্য হয়ে পুরো আফ্রিকা মহাদেশের দক্ষিণ প্রান্ত দিয়ে মানে কেপ অফ গুড হপ ঘুরে ইউরোপ বা আমেরিকায় যেতে হচ্ছে। রাইট। এই রুট পরিবর্তনের মানে হল পণ্য পরিবহনের সময় লাগছে 10 থেকে 15 দিন বেশি। আর শুধু সময় নয়, জাহাজের জ্বালানি খরচ, ইন্স্যুরেন্স প্রিমিয়াম সব মিলিয়ে খরচ বাড়ছে বহুগুণ। আর এই জায়গাতেই বাংলাদেশের মতো অর্থনীতির জন্য সবচেয়ে বড় বিপদের ঘণ্টা বাজছে। একটু বিস্তারিত যদি বলেন। তেলের দাম বাড়ার মানে শুধু গাড়ির তেল দামি হওয়া নয়, আমাদের দেশে বিদ্যুৎ উৎপাদনের একটা বড় অংশ এখনও আমদানিকৃত জ্বালানির ওপর নির্ভরশীল। জ্বালানির দাম বাড়লে বিদ্যুৎ উৎপাদনে খরচ বাড়বে। শিল্প কারখানাগুলোর উৎপাদন ব্যয় বেড়ে যাবে, কৃষিতে সেচ দেওয়ার খরচও মারাত্মকভাবে বেড়ে যাবে। মানে এই পুরো চেইন রিঅ্যাকশনের চূড়ান্ত আঘাতটা এসে পড়বে সাধারণ মানুষের বাজারের ব্যাগের ওপর। এমনিতেই তো মূল্যস্ফীতির হারণে মানুষের অবস্থা খারাপ, এর ওপর বিশ্ববাজারের এই ধাক্কা এসে লাগলে জীবনযাত্রার ব্যয় আকাশ ছোঁয়া হয়ে যাবে। পাশাপাশি তৈরি পোশাক খাতের মতো রপ্তানিমুখী শিল্পের কথাও সোর্সগুলোতে বলা হয়েছে। হ্যাঁ, ইউরোপ এবং আমেরিকা যখন তেলের দাম বাড়ে তখন সেখানেও মূল্যস্ফীতি দেখা দেয়। আর তখন সেখানকার সাধারণ মানুষ নতুন পোশাক কেনার পেছনে খরচ কমিয়ে দেয়। এর সরাসরি অর্থ হল আমাদের পোশাক কারখানার চাহিদা কমে যাওয়া। তার ওপর শিপিং খরচ বৃদ্ধি এবং পণ্য পৌঁছানোর সময় বেড়ে যাওয়ার কারণে বায়াররা নতুন অর্ডার দেওয়া বাতিল করতে পারে। এতে করে তৈরি পোশাক খাত এক বিশাল ঝুঁকির মুখে পড়বে। আর কর্মসংস্থানের কথা যখন আসলই, তখন রেমিটেন্সের বিষয়টা কোনোভাবেই এড়িয়ে যাওয়া যায় না। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বিশাল সংখ্যক প্রবাসী বাংলাদেশি কাজ করেন, কাতার, বাহরাইন বা অন্যান্য দেশে। এই দেশগুলোতেই কিন্তু সংঘাতের সরাসরি প্রভাব পড়ছে। যুদ্ধের কারণে যদি ওই অঞ্চলে অর্থনৈতিক স্থবিরতা নেমে আসে তবে এই প্রবাসীদের কর্মসংস্থান হুমকির মুখে পড়বে। আর এই প্রবাসীরা যদি বাধ্য হয়ে দেশে ফিরে আসেন, সেটা হবে একটা ডাবল শক। একদিকে রেমিটেন্স প্রবাহ বাধাগ্রস্ত হবে, অন্যদিকে দেশে বেকারত্ব বিপুল হারে বেড়ে যাবে। চারিদিকে যখন এমন ভয়াবহ যুদ্ধাবস্থা, তখন আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকাটা আসলে কি? আনাদোলু এজেন্সির প্রতিবেদনে কি বলা হয়েছে? সেখানে দেখা যাচ্ছে জাতিসংঘ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং রেড ক্রস অত্যন্ত জোরালো ভাষায় বেসামরিক নাগরিকদের প্রাণহানির বিষয়ে সতর্ক করেছে। তারা বারবার সব পক্ষকে আলোচনার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছে। কিন্তু কূটনীতির মাঠে এখন বলতে গেলে একটা অদ্ভুত মেরুকরণ চলছে। ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাষ্ট্র, যাদের E3 বলা হয়, হ্যাঁ, তারা এই হামলায় নিজেদের সম্পৃক্ততা পরিষ্কারভাবে অস্বীকার করেছে। তারা একটি মধ্যস্থতামূলক সমাধানের তাগিদ দিচ্ছে। এটা খুব ইন্টারেস্টিং যে যুক্তরাষ্ট্রের মিত্র হয়েও তারা সরাসরি এই আক্রমণের দায়ভার দিতে চাইছে না। অন্যদিকে রাশিয়া এবং চীনের অবস্থানটা সম্পূর্ণ ভিন্ন। তারা এই হামলাকে বেআইনি আখ্যা দিয়ে সতর্ক করেছে যে এটি একটি বৈশ্বিক যুদ্ধে রূপ নিতে পারে। আবার এই ডামাডোলের মধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকির একটা মন্তব্য নিয়ে আলোচনা হচ্ছে। তিনি এই সুযোগে সরাসরি ইরানি জনগণকে তাদের বর্তমান শাসন ব্যবস্থা পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। সোর্সগুলোর দিকে তাকালে এটা স্পষ্ট যে আমরা কোনো নির্দিষ্ট পক্ষের হয়ে কথা বলছি না। হ্যাঁ, আমরা শুধু বিশ্বমঞ্চে যে ভিন্ন ভিন্ন ন্যারেটিভ চলছে সেটা রিপোর্ট করছি মাত্র। একদিকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের অবস্থান, অন্যদিকে ইরান এবং তাদের মিত্রদের দাবি। অর্থাৎ পুরো বিশ্ব এখন রাজনৈতিকভাবে দুটি সুস্পষ্ট মেরুতে বিভক্ত হয়ে পড়েছে। এই দ্বিমুখী অবস্থানের কারণেই আজকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এত জটিল। আজকের এই গভীর বিশ্লেষণে আমরা দেখলাম কিভাবে একটি পারমাণবিক চুক্তির সম্ভাবনা ধ্বংস হয়ে গেল। আর পরাশক্তিগুলোর ভূ রাজনৈতিক হিসাব নিকাশ পুরো অঞ্চলকে একটা খাদের কিনারায় এনে দাঁড় করাল। একদিকে সামরিক আধিপত্য বিস্তারের চেষ্টা, অন্যদিকে বিশ্ব অর্থনীতির টালমাটাল অবস্থা। আগামী দিনগুলোতে এই সংঘাত কোন দিকে মোড় নেয় সেটা অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে আমাদের। তবে বিদায় নেবার আগে একটা বিষয় ভাবার জন্য রেখে যাওয়া যাক। কি বিষয়? আমরা এতক্ষণ মিসাইল, বম্বার আর সামরিক হামলা নিয়ে কথা বললাম, কিন্তু আজকের এই আধুনিক হাইব্রিড যুদ্ধের যুগে, যেখানে সাইবার আক্রমণ থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ফেক নিউজ বা ভুয়া খবরের মাধ্যমে মনস্তাত্ত্বিক যুদ্ধ চালানো হচ্ছে, হ্যাঁ, সেখানে এই ধরনের সংঘাত কি
কেবল যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ থাকে খুবই চমৎকার একটা পয়েন্ট। নাকি আমাদের সবার হাতের মুঠোফোনের স্ক্রিনেও নীরবে এক বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে? তথ্য প্রযুক্তির এই চরম উৎকর্ষের যুগে সত্য এবং মিথ্যার এই লড়াই হয়তো পারমাণবিক অস্ত্রের চেয়েও বেশি ভয়ঙ্কর রূপ নিতে পারে। একদম তাই। এই গভীর ও জটিল বিষয়গুলো নিয়ে চিন্তা করার আহ্বান জানিয়ে সুইস স্টুডিও বাংলার আজকের এই বিশেষ আয়োজন এখানেই শেষ করছি। নতুন কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে। ততদিনের জন্য বিদায়। সুইস স্টুডিও বাংলা।